ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর এস থ্রি। আসানো বিশ্বাস প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে এলাম আরও একটি নতুন ভিডিওতে। তো আমি রাহুল রয়েছি আপনাদের সঙ্গে। তো সকলকে আবারও স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা কাভারেজ করছিলাম আইপিএলকে কেন্দ্র করে, আর ড্রিম 11 কিংবা ফ্যান্টাসি টিপস, আমরা অনেক ধরনের আমরা টিম সম্পর্কে আমরা কভার করেছি। তো আজ থেকে শুরু হচ্ছে আরেকটি ইন্টারন্যাশনাল সিরিজ, যেটি পাকিস্তান বনাম দুঃখিত, নিউজিল্যান্ডের মধ্যকার যে ম্যাচটি হবে, সেই ম্যাচটাকে কেন্দ্র করে আমরা কিন্তু আজকে আপনাদের এই ভিডিওতে অ্যানালাইসিস করব যে এই ম্যাচটি কোথায় হবে, কখন শুরু হবে, কি তা সেই বিষয়ে কারা থাকছেন, স্কোয়াড। আমরা তো স্কোয়াড কিন্তু দেইনি, তাই আমরা স্কোয়াডটা অবশ্যই আলোচনা করব, সেটাতে স্কোয়াডে কারা কারা রয়েছেন, নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কিংবা নতুন ক্যাপ্টেন কে হয়েছেন, সব কিছু সমস্ত তথ্য ড্রিম 11 থেকে শুরু করে আমরা কিন্তু আলোচনা করব। তো অবশ্যই তো সকলেই ভিডিওর সঙ্গে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক এবং কমেন্ট করতে বলবেন না। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা প্রথমে আলোচনা করব তাদের ম্যাচের কথা। যে ম্যাচটি অনুষ্ঠিত হবে আজকে 18 এপ্রিল, অর্থাৎ 18 এপ্রিল যে ম্যাচটি অনুষ্ঠিত হবে এটা হচ্ছে 8টায়, যেটা ভারতীয় টাইম 8টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, পাকিস্তানে, গাদ্দাফি স্টেডিয়ামে। ঠিক আছে, আর যেটি ম্যাচটি শুরু হবে। আর এখানে আমরা প্রথমত আলোচনা করব পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার লাস্ট 5 টিম ফর্মের কথা, আর যেখানে একেবারে মোটামুটি বলা যায়, যেখানে আমরা পাকিস্তানের কথায় যদি আসি, একেবারেই সে ভালো করেছে বা সোজা করেছে বা খারাপ করেছে তা কিন্তু নয়, একেবারেই বলা যায় যে বাজে বলে বলা যায়, কারণ একটি ম্যাচেই তারা মাত্র জয় পেয়েছে, সর্বশেষ যে 5টি টি20 খেলেছে। আর যেখানে নিউজিল্যান্ডের অপর দিকে যদি বলি, নিউজিল্যান্ডের কিন্তু সেম জিনিস, আমরা একটা ম্যাচই কিন্তু জিততে দেখেছি, 4টি ম্যাচই তারা হেরেছে। এছাড়া যদি আমরা বলি হেড টু হেডের কথা, সর্বশেষ যে হেড টু হেড হয়েছে, যেখানে পাকিস্তান জিতেছে 4টি এবং নিউজিল্যান্ড সেখানে জিতেছে 6টি। আর আমরা যদি বলি এছাড়া কি আলোচনা করা যায়, যদি আমরা পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার এই মাঠ কি আছে, বা লাহোরের যে দুঃখিত রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, লাহোরের এই গাদ্দাফি, দুঃখিত এটা সরি গাদ্দাফি নয়, এটা রাওয়ালপিন্ডি স্টেডিয়ামই হচ্ছে। ঠিক আছে, তো গাদ্দাফি স্টেডিয়াম হচ্ছে লাহোরে। তো আপনাদের কাছে মার্জনা চাচ্ছি তো ইনফরমেশনের জন্য। তো আমরা এবারে যে বিষয়টা আলোচনা করব, এই স্টেডিয়ামের কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব, যে কত কি আসল বিষয় কি হয়েছে, আমরা সেটাই আলোচনা করব। তাহলে চলুন আমরা এখানে আলোচনা করব, যেখানে যদি বলি যেখানে একটা মেঘাচ্ছন্ন থাকতে পারে, এরকম হবে না, মেঘাচ্ছন্ন থাকতে পারে। ঠিক আছে, এখানে যদি বলি 5টি ম্যাচ হয়েছে, আচ্ছা এখানে এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর হচ্ছে 155 এবং সেকেন্ড ইনিংস স্কোর হচ্ছে 151, এবং এখানে হায়েস্ট স্কোর হচ্ছে, এখানে আমরা যদি বলি 194 রান, যেটি হয়েছিল পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার, যেটা পাকিস্তান করেছিল। আর লোয়েস্ট টোটাল যদি বলি সেটা হচ্ছে 129, যেটা জিম্বাবু করেছিল পাকিস্তানের বিপক্ষে। আর সর্বোচ্চ যেটা চেস করেছে এটা 194, যেটা নিউজিল্যান্ড চেস করেছিল পাকিস্তানের এগেনস্টে। ঠিক আছে, এছাড়া যদি আমরা বলি এই মাঠে কিন্তু রান আছে, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে রান আছে বলা যায়। আমরা পিএসএলেও দেখেছি অনেক রান কিন্তু আসে। ঠিক আছে, আমরা যদি সেরকম দেখি এখানে, ঠিক আছে, আমরা যদি বলি এখানে বলা যায় যে সর্বশেষ যে ম্যাচগুলো হয়েছে সেটা দিকে যদি দেখি, আপনারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু রান রয়েছে। যখন এই যে সর্বশেষ যে ম্যাচটি হয়েছিল পাকিস্তান সুপার লিগ, এখানে যেখানে
2024-এ এই ম্যাচটি হয়েছিল, যেটি 10 তারিখ মার্চ মাসে, যেটা আহ, যেটা মুলতান সুলতান তারা করেছিল প্রথমে ব্যাটিং করে 228 রান 4 উইকেটে 20 ওভার শেষে। আর যেখানে ইসলামাবাদ করেছিল 232 রান, মানে 7 উইকেট হারিয়ে। এখানে বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ এখানে রান কিন্তু আছে। এখানে ইসলামাবাদ জয় করেছিল। আর আগের ম্যাচের কথা যদি আমরা আসি, এখানেও কিন্তু প্রায় সেম। এখানে আমরা কাকে দেখেছি, যেখানে আমরা দেখেছিলাম পেশাওয়ার জালমি, ঠিক আছে, যেটা 8 তারিখ হয়েছিল। পেশাওয়ার জালমি মার্চ মাসে 8 তারিখ, যেটা 196 রান করেছিল আর 8 উইকেটে। আর যেখানে এটা কোয়েটার গ্ল্যাডিয়েটর্স, তারা 120 রানে কিন্তু থেমে গিয়েছিল, যেটা পেশাওয়ার জালমি জয় পেয়েছিল 76 রানের জন্য। পরের ম্যাচের আগের কথায় যদি আসি, যেটা 24তম ম্যাচ ছিল এই ম্যাচের, যেটা 7 তারিখই হয়েছিল। এখানে করাচি কিংস করেছিল 150, যেখানে ইসলামাবাদ করেছিল 151 5 উইকেটে। অর্থাৎ এটা তারা জয় পেয়েছিল। 18 ওভার 4 বলেই করে নিয়েছিল ইসলামাবাদ। তো এই 3টে ম্যাচ আলোচনা করলাম, বুঝতে পারছেন। আর এখানে মূলত হচ্ছে আপনারা এই যে ডোমেস্টিকের কথা কিন্তু আমি বলেছি। তো এখানে রান আছে, রিসেন্টলি ম্যাচগুলো হয়েছে, কিছুদিন আগেই হয়েছে, এখন এপ্রিল চলছে, তো 1 মাসও কাছাকাছি হয়েছে। তো এটাই হচ্ছে বলা যায়। তাই এখানে কিন্তু রান কিন্তু রয়েছে। আর ফ্ল্যাট উইকেট সবসময় খেলা হয় না, আপনারা জানেন পাকিস্তানের এখানে কিন্তু খেলা কিন্তু হয় না। তাই আমরা বলতে পারি যে এখানে রান কিন্তু রয়েছে। এবারে যদি আমরা পাকিস্তানের বা নিউজিল্যান্ডের একটু স্কোয়াডটা দিকে দেখি, প্রথম পাকিস্তানের কথা বলবো, ঠিক আছে। আমরা যেহেতু পাকিস্তানের স্কোয়াডগুলো আমরা দেইনি, তো আমরা তাদের 18 সদস্যের এই দলের মধ্যে যারা যারা রয়েছেন, এখানে বাবর আজম ক্যাপ্টেন থাকবেন, তারপরে আবরার আহমেদ থাকবেন, আজম খান থাকবেন, দুর্দান্ত ক্রিকেটার, হার্ড হিটিং করে থাকেন তিনি, পিএসএলও ভালো খেলেছেন। তারপরে ফখর জামান থাকবেন, ইফতেখার আহমেদ আছেন। তারপরে আবারও দলে অবসর ভেঙে কিন্তু দলে ফিরেছেন ইমাদ ওয়াসিম টি-20 বিশ্বকাপের জন্য। মোহাম্মদ রিজওয়ান আছেন, কনসিস্টেন্ট পারফর্মার। তারপরে যদি আমরা দেখি মোহাম্মদ আব্বাস আছেন, মোহাম্মদ আমির কিন্তু আবারও তারাও অবসর ভেঙে একইভাবে ফিরেছেন ইমাদ ওয়াসিমের মতো। তাছাড়া যদি নাসিম শাহ আছেন, তারপরে যদি আমরা বলি সাদাফ খান আছেন, শাহিন শাহ আফ্রিদি, উসামা আমির, জামান খান আরেকজন দুর্দান্ত ফাস্ট বোলার, এবং উসমান খান। পিএসএলে সব থেকে নজর কাড়া এই ক্রিকেটার, দারুণ পারফর্ম করেছেন এবং এই সিজনে তিনি যে গতিমান বা অর্থাৎ দ্রুততম যে সেঞ্চুরি যারা করেছেন পিএসএলে, তার মধ্যে একটি কিন্তু তিনি করে ফেলেছেন এই আসরে। এবং আরেকজন আছে ইরফান খান নিয়াজি, তিনি অলরাউন্ডার নতুন চান্স পেয়েছেন। আর আব্বাস আফ্রিদি, তিনিও এসছেন। এই হচ্ছে পাকিস্তানের স্কোয়াড। এবার যদি আমরা নিউজিল্যান্ডের কথায় আসি, তার আগে বলে রাখি নিউজিল্যান্ডে কিন্তু অনেক ক্রিকেটারই কিন্তু অলরাউন্ডাররাই বা যাই হোক না কেন, তারা কিন্তু আইপিএলে খেলতে ব্যস্ত আছেন, তারা কিন্তু আসেননি। তো তারা সেই জন্য অনেকে খেলবেন না বলেছে, অনেকের নাম কিন্তু ঘোষণা হয়নি বা অনেকে আছেন তারা কিন্তু খেলবেন না। তো তাদের 15 সদস্যের এই দলের মধ্যে ক্যাপ্টেন করা হয়েছে আমরা মাইকেল ব্যাসওয়েলকে, যেটা দুর্দান্ত এই স্পিন প্লেয়ার, তিনি ক্যাপ্টেন্সি দেবেন। কারণ মিচেল স্যান্টনার কিংবা ক্যান উইলিয়ামসন অথবা জেভন কনবে তারা কিন্তু কেউ নেই, তারা থাকলেও তারা খেলবেন না, তাই ক্যাপ্টেন্সি করবেন মাইকেল ব্যাসওয়েল। এই অনভিজ্ঞ কতটা সুবিধা করতে পারবে সেটি দেখার বিষয় পাকিস্তানের এগেনস্টে। তো প্রথমে যদি বলি, জো ক্লার্ক আছেন অলরাউন্ডার, মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রাসওয়েল অলরাউন্ডার, তিনিও ক্যাপ্টেন্সি দায়িত্ব পালন করবেন বলে দিয়েছি। জ্যাকব ডাবি আছেন, তারপর হচ্ছে ফ্রাক্স গ্রাব আছেন, তারপর হচ্ছে লিস্টার আছেন, এক্ষেত্রে ব্যান লিস্টার, তারপরে
কার্টিস ম্যাকেনজি, জিমি নিশাম এই সব থেকে গুরুত্বপূর্ণ হতে পারে জিমি নিশাম। তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, কারণ অভিজ্ঞতার মধ্যে কিন্তু তিনিই রয়েছেন একমাত্র। তাছাড়া তিনি বিভিন্ন লিগে ভালো করে থাকেন। রিসেন্টলি আপনারা দেখেছেন বিপিএলও তিনি ভালো খেলেছেন, পাকিস্তান সুপার লিগও কিন্তু ভালো পারফর্ম করেছেন রিসেন্টলি। তো জিমি নিশাম ইজ দ্য গুড প্লেয়ার হতে যাচ্ছে আজকের এই সিরিজের জন্য আমি মনে করি। তো এছাড়া যদি উইল ইয়োর আছেন, রবিনসন আছেন, এছাড়া বেন স্টিয়ার্স তিনিও একজন ক্রিকেটার, টিম সাইফার্ট আছেন, এবং ঈশ্বরদী রয়েছেন, টম ব্লান্ডেল এবং এবং ফলকস তারা আছেন। কারণ এর আগে ক্যান উইলিয়ামসন কিংবা আমি বলেছি যে তাদের কিন্তু নাম তুলে দেওয়া হয়েছে, রাচিন রবীন্দ্র তারা কিন্তু নাম দেননি, কারণ তারা মনে করেছেন আইপিএলটাকে প্রাধান্য বেশি দিয়েছেন। এখানে তারা একটা জিনিস কি তারা বলা হয়েছে যে এই যে সিস্টেমটা, এখানে তারা বলেছিলেন যে বিশ্বকাপের প্রস্তুতির জন্য আইপিএলই তাদের কাছে যথেষ্ট এবং আইপিএল ইজ দ্য বেস্ট, তারা সেটাই বলেছেন। সো আমরা যদি এবারে দেখে নিলাম, আমাদের স্কোয়াডটা বলে দিলাম। তো আমরা যদি এবারে একটু প্লেইং 11-এর দিকে আসি, কীরকম প্লেইং 11 হতে পারে আজকে। তো নিউজিল্যান্ডের জন্য আমরা যদি বলি, প্রথমে আসি টিম সাইফার্ট উইকেট কিপার অ্যাজ এ ব্যাটার এবং ওপেনিং করবেন, এবং টিম রবিনসন থাকবেন সঙ্গে, মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল, কোল ম্যাককেনজি, ফার্স্ট্রাল, জশ ক্লার্ক বা জো ক্লার্ক যেটা বলেছি, জশ ক্লার্ক, জিমি নিশাম সব থেকে দুর্দান্ত এই অলরাউন্ডার, উইল ওর্স যেটা আমি বলেছি শর্টকাটভাবে, এবং তাছাড়া যদি থাকবেন বেন স্টিয়ার্স, তিনি থাকবেন, ঈশ্বরদী থাকবেন, এই ব্যান লিস্টার তিনিও থাকবেন। এই হচ্ছে দুর্দান্ত এই তাদের একটা সম্ভাব্য একাদশ। যদি আমরা বলি পাকিস্তান তো অনেকই পুরনো প্লেয়ার রয়েছে, তো সেই কথায় যদি আমরা আসি, আমরা যদি বলি কে কে আছেন, তো বাবর আজম খেলবেন, সাইম আয়ুব আছেন, ঠিক আছে, সাইম আয়ুব, মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, তারপরে হচ্ছে উসামা আমির, মোহাম্মদ আমির। এখন দেখার বিষয় হচ্ছে উসামা আমির কতটা চান্স পাবেন কিনা এখানে, যেখানে 23 উইকেট, এখানে কতটুকু ডিপেন্ডেবল হবে সেটাই দেখার বিষয়। যাই হোক, চলুন আমরা এবারে আলোচনা করে নেব যে দুর্দান্ত কারা কারা ফর্মে রয়েছেন সর্বশেষ এখন রিসেন্টলি যারা রান বা বোলিংয়ের কথা বলি। প্রথমে বলবো ইমাদ ওয়াসিমের কথা, তিনি পিএসএল খেলেছিলেন, যেখানে সর্বশেষ তিনি 5টি উইকেট লাভ করেছিলেন মুলতান সুলতানসের এগেনস্টে, আর পেশাওয়ার জালমির বিরুদ্ধে তিনি কোনো উইকেট পাননি, এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে তিনি সর্বশেষ ম্যাচে 3টি উইকেট পেয়েছিলেন। আর আমরা যদি ব্যাটের কথা বলি, তিনি কীরকম খেলেছেন, যেহেতু অলরাউন্ডার, মুলতানের বিরুদ্ধে তিনি 19 রান করেছিলেন, এবং পেশাওয়ার জালমির বিরুদ্ধে করেছিলেন 59, এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে করেছিলেন 4 রান। তবে ব্যাটিংয়ে সেরকম আমরা দেখতে পাইনি, অর্থাৎ বোলিংয়ে কিন্তু ভালো দেখেছি। সো দেখার বিষয় কতটা ফর্ম আজকে ক্যারি করতে পারেন। তো জিমি নিশামের কথা বলি, আজকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নিউজিল্যান্ডের জন্য এবং পাকিস্তানের এগেইনস্টে, কারণ অভিজ্ঞ বলতে একমাত্র তিনিই আছেন, এবং তিনি কতটা কি করতে পারেন সেটা দেখার বিষয়। তিনি বিপিএল খেলেছিলেন সর্বশেষে, বিপিএলে যেখানে ফরচুন বরিশালসের এগেনস্টে তিনি করেছিলেন 28 রান। আপনারা জানেন যে জিমি নিশাম তিনি কিন্তু কার হয়ে খেলেছিলেন নিশ্চয় মনে আছে, রংপুর রাইডার্স। সো 28 এর আগের ম্যাচে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এগেনস্টে কিন্তু তিনি 97 রান একটি ইনিংস খেলেছিলেন, দারুণ এক ফর্মে আছেন, এবং আগের ম্যাচেও কিন্তু তিনি 69 করেছিলেন। সো লাস্ট 3টি ম্যাচ তিনি দারুণ খেলেছেন, বা আমি যদি বলি পুরোটো ম্যাচই তিনি ভালো খেলেছেন। আমরা লাস্ট 3টে ম্যাচে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আমরা যদি বলের কথায় আসি, তিনি বলও কিন্তু ভালো খেলেছেন,
যদিও বল তিনি সেরকম পাননি, তবে তিনি এত ভালো বলার সুইং আছে তার, এবং ফার্স্ট পেস আছে তার বোলিংয়ে। তো এবারে উসাম আমিরের কথা বলবো। উসাম আমির গুরুত্বপূর্ণ হতে পারে পাকিস্তানের জন্য। তিনি সর্বশেষ ম্যাচে যদি বলি 1টি 2টি এবং 3টি এভাবেই তিনি উইকেট পেয়েছেন। তিনিও এভাবেই পেতে পারেন এবং তিনি গুরুত্বপূর্ণ হতে পারেন এজ এ লেগ স্পিনার হিসেবে। আর উইলিয়াম ওরজেন সেখানে তিনি সর্বশেষ যেগুলো খেলেছেন ডোমেস্টিক লেভেলে, যেখানে তিনি 2টি 4টি 1টি ওরকমই উইকেট পেয়েছেন। সো যথাক্রমে এগুলাই। আর সর্বশেষ ম্যাচে তিনি উইকেট পাননি। আর টম ব্ল্যান্ডেলের কথা বলি, অ্যাজ এ ব্যাটার খুব ভালো একজন ব্যাটার, প্রতিভাবান ব্যাটার। তিনি সর্বশেষ ম্যাচে ডোমেস্টিকে তিনি 71 করেছিলেন, আগের ম্যাচে আবার 0 করেছেন, কোনো উইকেট পাননি, আবার আগের ম্যাচে কিন্তু 70 রান করেছেন। সো 3টে ম্যাচে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। তো টম ব্ল্যান্ডেল অবশ্যই ফর্মে আছেন। তো শাদাব খানের কথা যদি আমরা আসি, শাদাব খানও কিন্তু ভালো খেলেছিলেন। আপনারা জানেন নিজে ক্যাপ্টেন ইসলামাবাদের হয়ে। তো মুলতান সুলতানসের বিরুদ্ধে সেকেন্ড লাস্ট ম্যাচে তিনি 4 রান করেছিলেন। এর আগের ম্যাচে পেশাওয়ার জালমির বিরুদ্ধে তিনি করেছিলেন 0 রান। এর আগের ম্যাচে করেছিলেন কোয়ার্টার গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে কিন্তু 23 রান। তাছাড়াও এই পিএসএলে তিনি কিন্তু 50ও করেছেন, আর 30 রান অনেক করেছেন এবং ম্যাচও জিতিয়েছেন। সো অ্যাজ এ ব্যাটার হিসেবে ভালো শাদাব খান কিন্তু ভালো পিক হতে পারে আপনাদের ফ্যান্টাসি। আর উইকেটের ক্ষেত্রে যদি বলি, অবশ্যই তিনি সর্বশেষ ম্যাচে উইকেট পেয়েছেন, আগের ম্যাচে উইকেট পেয়েছেন 3টি, আগের ম্যাচে 1টি, আগের ম্যাচে উইকেট পাননি। এরকম করে তিনি পুরো টুর্নামেন্টে 1-2 করে উইকেট পেয়েছেন। তবে বোলিংয়ে সেরকম কিন্তু বেশি ব্যবস্থা করতে প্রথম দিকে পারলেও শেষের দিকে করতে পারেননি। তো এবার যদি জামান খানের কথা বলি, উনি অ্যাজ এ ফাস্ট বোলার হিসেবে খুব ভালো, আপনারা চেনেন, তাই আর বেশি কিছু বললাম না। তো অবশ্যই তিনি যথাক্রমে 1টি কোন উইকেট পাননি আগের পরের ম্যাচ, শেষ ম্যাচে। তারপরে আগের ম্যাচে তিনি যেটি হয়েছিল ইসলামাবাদের বিরুদ্ধে তিনি 4টি উইকেট পেয়েছিলেন। বেন শিয়াজের কথা বলি, তিনি ডোমেস্টিকে হয়তো খেলেননি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ যে ম্যাচটি খেলেছিলেন যেখানে 1টি উইকেট পেয়েছিলেন। এর আগের ম্যাচেও তিনি 2টি উইকেট পেয়েছেন, এর আগের ম্যাচে পেয়েছেন 2টি উইকেট পেয়েছেন, যেটি বাংলাদেশের বিপক্ষে দুঃখিত, ডোমেস্টিক লেভেলে তিনি এটা পেয়েছিলেন। তাছাড়া যদি আমরা বাবর আজমের কথা বলি, তো ওনার আর কি কথা বলবো, তিনি দুর্দান্ত ফর্মে আছেন। আগের ম্যাচে ইসলামাবাদের বিরুদ্ধে সর্বশেষ ম্যাচে 25, এর আগের ম্যাচে তিনি করেছেন 46, এর আগের ম্যাচে করেছেন 51, এর আগের ম্যাচে করেছেন এরকম অনেক রান কিন্তু তিনি পেয়েছেন। 40 রান অনেকেই করেছেন, বিপিএলেও তিনি 40 রান করেছেন, কিন্তু এত সহজে তিনি হাফ সেঞ্চুরি পাননি। তবে ভালো খেলছেন এই বাবর আজম, তো এত ব্যাটার হিসেবে খুব ভালো, আপনারা নিতে পারেন। মাইকেল ব্যাসওয়েলের কথা বলি, এই দারুণ অলরাউন্ডার, ভালো খেলে থাকেন। তিনি উইকেট পেয়েছেন সর্বোচ্চ 1টি, 0টি এরকম করে তিনি সেরকম বোলিংয়ের সুবিধা করতে পারছেন না। তবে তিনি অফ স্পিনার হিসেবে খুব ভালো বোলিং করে থাকেন, সেটা অবশ্যই আমরা আগেও প্রমাণ পেয়েছি। আমরা আইপিএলেও কিন্তু বেঙ্গালুরু হয়ে খেলতে আমরা দেখেছি। তো আমরা যদি এবার ব্যাটের কথা বলি, তিনি মূলত ব্যাটটা একটু বেশি করেন। তিনি ডোমেস্টিক লেভেলে সর্বশেষ ম্যাচে 54 রানের একটি ঝড়ো ইনিংস খেলেছিলেন 24 বলে। এর আগের ম্যাচে সেম 17 বলে 33, এর আগের ম্যাচে 6 বলে 9, এর আগের ম্যাচে এরকম করেই কিন্তু রান করেছেন, কম বেশি ছোট ছোট রান। তো এছাড়া যদি আমরা বলি উসমান খানের কথা বলি, তার কিন্তু সেঞ্চুরি আছে। এছাড়া সর্বসাফল্যে সেঞ্চুরি, তারপরে 36, সর্বশেষ ম্যাচে ইসলামাবাদের এগেনস্টে তিনি 57 রান করেছিলেন। এছাড়া 21 করেছেন, 36 করেছেন, সেঞ্চুরিও আছে তার, 96 রান আছে, অর্থাৎ ফর্মে কিন্তু আছেন তিনি। কিন্তু কোথায় খেলবেন সেটি দেখার বিষয়। টিম রবিনসনের কথা যদি বলি, সর্বশেষ ম্যাচে কিন্তু দুর্দান্ত খেলেছিলেন, এই ব্যাটার দুর্দান্ত ফর্মে আছেন, 86 রান করেছেন। এর আগের ম্যাচে আবার কোনো রান সেরকম কিছু করতে পারেনি, এর আবার আগের ম্যাচে তিনি 21 রান করেছিলেন। এছাড়া যদি আমরা মোটামুটি আমরা আলোচনা করি, আবার মোহাম্মদ রিজওয়ানের কথা বলি, দারুণ ফর্মে আছেন এই ক্রিকেটার। আমরা যদি বোলিংয়ের কথা বলি, শাহিন শাহ আফ্রিদি, তিনিও ফর্মে আছেন। এছাড়া যদি আমরা বলি যে আব্বাস আফ্রিদি, তিনি যদিও সেরকম সুবিধা না করতে পারলেও তিনি ব্যাটিং বোলিং দুটোই কিছু না কিছু সার্ভিস দিতে পারছেন। সো মোহাম্মদ আমির ভালো দিন কাটিয়েছেন, তার পিএসএল ভালো কেটেছে।
সো এক্ষেত্রে বলা যায় সব থেকে জমজমাট হতে যাচ্ছে, ম্যাচটা ভালো হবে নিশ্চয়ই। তো আমরা এবার যেটা আমরা টপ পিক্স হিসেবে নিতে পারি, আমরা টপ পিক্স হিসেবে যদি আমরা নিই, আজকে ফ্যান্টাসি আমরা 4 জন টপ পিক্স নেব, যেটা আমরা আইপিএলে নিয়েছি, তারপরে আমরা টিমটা বানাবো। তো টপ পিক্স হিসেবে যদি আমরা নিই, অবশ্যই আমরা জিমি নিশাম নিউজিল্যান্ডের তরফ থেকে, এবং নিউজিল্যান্ডের তরফ থেকে যে আমরা জিমি নিশামকে নেব এবং মাইকেল ব্রাসওয়েলকে আমরা নিচ্ছি টপ পিক্স হিসেবে। আর পাকিস্তানের তরফ থেকে বাবর আজম আমরা নিচ্ছি, আর বলার হিসেবে আমরা সাদাব খানকে নিচ্ছি অলরাউন্ডার এবং বলার হিসেবে, তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবার আমরা যদি একটুখানি ড্রিম 11টা বলে ফেলি, তো কীরকম হতে পারে ড্রিম 11। তো আমাদের প্রেডিকশন অনুযায়ী ড্রিম 11টা এরকম হতে পারে, যেখানে আমরা নেব টিম সাইফর্ড, টিম রবিনসন, টিম রবিনসন থাকবেন উসমান খান, মোহাম্মদ রিজওয়ান, যেখানে থাকবেন বাবর আজম, এই 5 জন প্রপারলি ব্যাটার, শাদাব খান, মাইকেল ব্রেসওয়েল থাকছেন, এছাড়া জিমি নিশাম। 8টা হয়ে গেছে আমাদের। এবার আমাদের তিনটে বলার হিসেবে যদি আমরা নেব যে বেন শেয়ার্সকে আমরা অবশ্যই নেব, আর যদি ইস্যুদি খেলে তাহলে স্পিনার হিসেবে ইস্যুদিকে নেব, অথবা যদি আমরা উসামা আমিরকে দেখতে পাই আমরা উসামা আমিরকে আমরা নেব। এছাড়া জামান খান, অবশ্যই জামান খানকে আমরা পিক করব। এছাড়া যদি বলি আমরা সর্বশেষ যাকে নেব তিনি হলেন মোহাম্মদ আমিরকে আমরা নেব, কারণ এই ক্রিকেটার। অথবা মোহাম্মদ আমির ছাড়াও যদি আমরা বলি যে নেওয়া যায়, তো সেটি আমরা আপাতত মোহাম্মদ আমিরকে আমরা নিচ্ছি। তো যখনই আমাদের টস হবে, টসের পরেই বোঝা যাবে যে কাদেরকে প্লেইং চেঞ্জ করতে হবে। তো আপাতত আমরা মোহাম্মদ আমিরকেই নিচ্ছি। আর তাছাড়া পাকিস্তানের নিজস্ব কন্ডিশন, তারা অবশ্যই এগিয়ে থাকবে। প্লাস আমরা যদি বলি যে নিউজিল্যান্ড কিন্তু যতই অভিজ্ঞ হোক, কিন্তু এই দল কিন্তু তাদের পুরোপুরি অভিজ্ঞ নয়, তাই পাকিস্তান কিন্তু অনেকটাই এগিয়ে থাকছে। সো আমরা পাকিস্তানকে এগিয়ে রাখবো। তবে খেলা হচ্ছে অনিশ্চয়তার খেলা, কে কখন ভালো খেলে সেটা হচ্ছে দেখার বিষয়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আপাতত পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের বিভিন্ন পুঙ্খানুপুঙ্খ তথ্য অ্যানালাইসিস। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাও আবারও বলি, চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে বলবেন না।